আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের ৭ নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আলো, তুই আজ শেষ। ক্লাসরুমের লাস্ট বেঞ্চে ছাপটি মেরে বসে আছে আলো। ভয়ে রীতিমতো হাত পা জমে যাচ্ছে। সে আজ ভুলবশত যার কপাল ফাটিয়েছে সেই ছেলেটা ১ নাম্বারে শয়তান, বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। মেয়েদের সম্মান দেওয়া তো দূরে থাক, সুযোগ পেলে অসভ্যতামি করতেও ছাড়ে না। ভার্সিটি অনেক মেয়েই ভয় পায় ওই ছেলেটাকে। এমনিতে ওই ছেলেটার সাথে তার সম্পর্ক ভালো না। ভার্সিটির প্রথম দিনেই বড়সড় একটা ঝামেলা করেছিল সে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সবার সামনে থাপ্পড় মেরেছিল ওই ছেলেটাকে। কারণ ওই ছেলেটা নিজের দলবল নিয়ে র্যাগিং করার নামে তাদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। তারপর থেকে ছেলেটা দু চোখে বিষে, সুযোগ পেলেই তাদের সাথে লাগার চেষ্টা করে। আর আজ সে অজান্তেই ছেলেটার সুযোগ করে দিল ঝামেলা করার জন্য। সবচেয়ে বেশি এখন নিজের উপরে রাগ হচ্ছে। তখন কেন যে বোতলটা ছুঁড়ে মারতে গিয়েছিল। আমরা কি ভিতরে আসতে পারি স্যার? আধা ডেস্কের সামনে দাঁড়িয়ে থেকে লেকচার দিচ্ছে আর টুকটাক প্রশ্ন করছিল সবাইকে। তখন দরজা থেকে ভেসে আসা বাক্যটি শুনে চশমা ঠিক করে ঘাড় ঘুরিয়ে তাকায়। ৪-৫ জন সিনিয়র ছেলেপুলে দাঁড়িয়ে আছে। সে সবাইকে চেনে, তাই গম্ভীর কণ্ঠে বলল, ক্লাস চলাকালীন নো ডিস্টার্ব, পরে এসো। সুজন পুনরায় বলল, আপনার স্টুডেন্টের মধ্যে একজনকে এই বানের বোতল ভুলবশত নিচে পড়ে গিয়েছিল, তাই দিতে এসেছি। আধার কপাল কুঁচকে বোতলটার দিকে তাকায়। বেগুনি রঙা বোতলটা গায়ে পান্ডা স্টিকার দেখে একটুও চিনতে অসুবিধা হলো না এটা আসলে মালিককে। সে ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। আলো নিজেকে আড়াল করে রেখেছে বান্ধবীদের পিছনে, কারণ সে কোনো রকম ঝামেলা করতে চায় না। আধার নজর সরিয়ে সুজনের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। ছেলেটার কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো রয়েছে। সে ঠুট কামড়ে কিছু একটা ভেবে উদ্দেশ্য করে বলল, এই বোতলটা কি তোমাদের মতো কারো? সঙ্গে সঙ্গে সবাই না বলে আধা সুজনের দিকে তাকে স্বাভাবিক গলায় বলল, তোমার কোথাও ভুল হয়েছে, এটা এখানকার কারণ নয়। আমি খোঁজ নিয়ে আসল মালিকের কাছে পৌঁছে দেব, তোমরা এখন আসতে পারো। কথাগুলো বলে আধার এগিয়ে এসে সুজনের হাত থেকে বোতলটা নিয়ে নিল। ছেলেগুলো কিছু বলতে চেয়েও ছেলে গম্ভীর চেহারা দেখে বলতে পারল না, কারণ তারা কম বেশি সবাই জানে এই লোকটা কেমন। তাই কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল। এই বিষয়টা না হয় পরে দেখা যাবে। তাদেরকে যেতে দেখে আলো বন্ধু মহলে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ফারহা ফিরফিস করে বলল, ছেলের জন্য বেঁচে গেলি। আলো মুখ গুমরা করে মনে মনে বিড়বিড় করল, ওই লোকটার জন্য এমনটা হয়েছে। ক্লাস শেষে আধার বেরিয়ে গেল। নিজের অফিস রুমে ঢোকার সময় ডাস্টবিনে বোতলটা ছুঁড়ে ফেলতেও ভুলল না। ভার্সিটি শেষে বাড়িতে এসে গোসল নিয়ে খাওয়া দাওয়া করে দাদাজানের সাথে টুকটাক কথাবার্তা বলে ভাত ঘুম দিয়েছে আলো। ঘুম ভাঙল সন্ধ্যার দিকে। আড়মোড়া ভেঙে হামি তুলে বসে বাম পাশে তাকাতেই দেখতে পেল আধার স্যার সোফায় বসে থেকে ল্যাপটপে কাজ করছে। পরনে টি শার্ট ও ট্রাউজার, ঘন বড় বড় চুলগুলো ভেজা, চোখে রিলিং গ্লাস, চিকন রক্তিম চিনের ঠোঁট কামড়ে এক পৃষ্ঠে তাকিয়ে আছে স্ক্রিনে। শ্যামবর্ণের সুন্দর মুখশ্রীর দিকে না চাইতেও কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটা। আজকাল ঘুম থেকে ওঠার পরপরই এই মানুষটার মুখখানা দর্শন হয়। মাঝে মধ্যে তো সকাল সকাল আপত্তিকর পরিস্থিতিতেও পড়ে যায়। তাই তো আজ সকালের ঘটনা। ভোরের দিকে ঘুম ভেঙে যাওয়ার পর নিজেকে আবিষ্কার করে মানুষটার নগ্ন বুকের মাঝে। লোকটা তখন গভীর ঘুমে মগ্ন ছিল, অথচ তার ঘুম মুহূর্তেই উড়ে যায়। সে লজ্জায় নাল নীল সবুজ হয়ে যায়, চট করে উঠে আসে। মানুষটা তো আর এমনি এমনি বলে না, তার ঘুমানোর কোনো সিঁড়ি নেই। আলো এসব ভেবে আনমনে হাসলো। সে সজ্ঞানে নিজেকে দূরে সরিয়ে রাখলেও ঘুমের ঘরে মানুষটাকে কাছে চলে যায়। এতে তারই বা দোষ কোথায়? এদিকে সোফায় শুয়ে শান্তি নেই, ধূপধাপ করে উল্টো পাল্টা পড়ে যায়। তাই তো এক প্রকার বাধ্য হয়ে বিছানাতেই থাকে। এতে ঘুমটা ভালো হয়। আর এই বিছানা একটু বেশি নরম, তাই সে সব কিছু জেনে শুনে মটকা মেরে বসে থাকে। কারণ দিন শেষে নিজের সুখ শান্তি আগে। আলো এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে বিছানা থেকে নামতে যাবে, তখনই প্লাজোর সাথে পা আটকে ধপাস করে প্লাটসহ পড়ে গেল নিচে। শালা, সব অঘটনা আমার সাথেই হয়। আধার এক পলক তাকিয়ে আবার নিজের কাছে মন দিয়েছে। আলো বিরক্তিকর চোখ মুখে কুঁচকে বিড়বিড় করে কমফোর্টটা সরিয়ে উঠে দাঁড়ায়। খোলা চুলগুলো হাতে খোপা করে ওয়াশরুমের দিকে যেতেই পিছন থেকে শুনতে পেল ভারী পুরুষালী কণ্ঠে বলা কিছু বাক্য। নিজের হাত পা কন্ট্রোল করতে শিখুন মিস কালো। সবাই আধার খান নয় যে আপনাকে ছেড়ে দিবে। আজ রাতে সব রান্না আলো নিচ থেকে রেঁধেছে। এতদিনে সে আজাইরা শুয়ে বসে থেকে ফোনে রান্না ভিডিও দেখে শিখেছে, যেন তাকে পরবর্তীতে রান্না নিয়ে কেউ কিছু কিছু বলতে না পারে। সবচেয়ে বড় কথা, এটা তার বাপের বাড়ি না, শ্বশুর বাড়ি। একটু অসুবিধা হলেও সে প্রাণপণ চেষ্টা করছে সব কিছু মানিয়ে নেওয়ার জন্য। হাজার হোক সে খানবাড়ি বড় বউ। বিয়েটা স্বাভাবিক না হলেও এইসব অস্বীকার করতে পারবে না। যেখানে দুটো পরিবারের সম্মান জড়িয়ে আছে, আর মেয়েদের বিয়ে তো একাতে যদি হয়, সেও না হয় এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের মাঝে থাকার চেষ্টা করবে। কারণ চাইলেও তার এখন কিছু করতে পারবে না। রান্না করার সময় আলো কতবার ছেঁকা খেয়েছে তার কোনো হিসাব নেই।
প্রথম প্রথম তার এমনটা হয়েছে, তবে আজ সে শরীরটা কষ্টের চেয়ে বেশি খুশি। তার এই আনন্দকে দ্বিগুণ করতে দাদাজান তাকে একটি ডায়েরি দিয়েছিল। পুরো ডায়েরিতে পারা ভর্তি ছিল রান্নার রেসিপি দিয়ে। মেয়েটা কৌতূহল হয়ে জিজ্ঞেস করছিল, এটা কার ডায়েরি? তখন জানতে পারে এটার মালিক তারই আসল শাশুড়ি মা। উনি রান্না করতে খুব ভালোবাসেন, সঙ্গে সকল রেসিপিগুলো লিখে রাখতেন। বিয়েতে সে শাড়ি মায়ের অনেক গহনা পেয়েছিল, তাহমিনা খানও দিয়েছিলেন কিছু গহনা। তার আবার এই সোনা খুব একটা পছন্দ না, তাই তো এই অসামান্য ডায়েরি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। শাশুড়ি মা আজ যদি বেঁচে থাকতেন তাহলে সে সোজা গিয়ে তার হাতে চুমু খেত, এত চমৎকার একটি রেসিপি বুক তৈরি করার জন্য। কিন্তু আফসোস, সেটা চাইলেও করতে পারবে না। ঘড়ি কাটায় রাত 11টা ছুঁই ছুঁই। নিত্যদিনের ডিনার 10টার মধ্যে শেষ হলো, আজ কিছুটা দেরি হয়ে যায়। এর পিছনে অবশ্য আলোয় রয়েছে। মেয়েটা সব কিছু আস্তে ধীরে করেছে, কারণ তাড়াহুড়া করা শয়তানের কাজ। সেখানে সে প্রথম আইটেমে বানিয়েছে, যেখানে রান্না খারাপ হোক সেটা সে মোটেও চায় না, নয়তো দেখা যাবে এটা নিয়েও কিছু না কিছু কথা শুনে বসে আছে। আলো এতদিন বুঝে গেল তার দ্বিতীয় শাশুড়ি মা মোটেও পছন্দ করে না তাকে। এতে তার খারাপ লাগেনি। সব মানুষের পছন্দ তো এক নয়। যেখানে তার স্বামী তাকে পছন্দ করে না, সেখানে তার শাশুড়ি মায়ের থেকেও কিছু আশা করা যায় না। সে ওই লোকটাকে পছন্দ করে না। নিজের পরিবার ও দাদাজানের কথা ভেবে এক প্রকার বাধ্য হয়ে থাকছে। তবে এই মাসটা যদি তাকে মেনে নিতে চায় তাহলে সে ভেবে দেখবে। কি গো নাত বউ, তোমার রান্নাবান্না হইলো নাকি পেট গামছা বেঁধে আজ রাতটাই কাটিয়ে দিতে হবে? আলো ডাইনিংয়ে খাবার সাজিয়ে রাখছিলেন আর আকাশ পাতাল ভাবছিল। তখন সুবহান খান এগিয়ে এসে কথাগুলো বলে আলো একগাল হেসে বলল, এই তো দাদাজান, সব কমপ্লিট, তুমি খেতে এসো। সুবহান খান মুচকি হেসে চেয়ার টেনে বসতে বসতে বললেন, যাও তোমার বোরকে ডেকে নিয়ে আসো। আলো মাথা নাড়িয়ে আগে তাহমিনা খানের রুমে গেল। দরজা হালকা টোকা দিতে ধীর কণ্ঠে বলল, মা খেতে আসুন। অপর প্রান্ত থেকে কোনো সারা শব্দ ভেসে এলো না। আলো কিছুক্ষণ চুপ থেকে রিনিকিনি বলল, আজ আমার প্রথম রান্না ছিল মা, তাই একটু দেরি হয়ে গিয়েছে। আপনি প্লিজ রাগ করবেন না, পরের বার থেকে সময়ের খেয়াল রাখবো। এবারও হতাশ হলো আলো। কিছু সময় দাঁড়িয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চলে গেল। রুমে এসে দেখলো আদার্সের বিছানায় আধশোয়া হয়ে বসে থেকে বই পড়ছে। সে এগিয়ে এসে বলল, খাবার খেতে আসুন। আদার বইয়ের পাতা থেকে মুখ তুলে সামনে তাকায়। মেয়েটার ফর্সা চেহারা লাল টমেটো হয়ে আছে, মাথায় ওড়না দেওয়া থাকলেও বোঝা যাচ্ছে ঘেমে গিয়েছে। আদার নজর সরিয়ে একবার দেয়াল ঘড়ি দেখে নিজের গম্ভীর কণ্ঠে বলল, 4 ঘন্টা ধরে রান্না করছিলে, তা 1 মাসে মানে নাকি 1 বছরের জন্য? 1 মাসও না, 1 বছর না, 10 বছরের মতো রান্না করেছি। খেতে ইচ্ছে হলে আসুন, নয়তো বসে থেকে বই খান। খাবার আদৌ মুখে তোলা যাবে তো? মুখে তুলতে না পারলে নাকে তুইলেন। এই কথা বলে আলো ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে রুমে আদার্সের নেই। আলো তোয়ালে দিয়ে মুখ মুছে সোফায় উপর রেখে মাথায় ওড়না জড়িয়ে গেল বাহিরে। ডাইনিংয়ে সুবহান খান, তাহমিনা খান ও আদার খান বসেছে। আলো নিজ হাতে খুশি মনে খাবার সার্ভ করে দিচ্ছে। তাকে শেফালি চাচিও সাহায্য করছে। তুমি বস না তুই বউ। দাদাজানের কথা শুনে আলো ধীর কণ্ঠে বলল, আমি পরে চাচির সাথে খেয়ে নিব দাদাজান। সুবহান খান আর কিছু বললেন না। এইদিকে আদার থতমতো মুখে বসে আছে, কারণ এখানে বেশিরভাগই খাবারই তার পছন্দের। সেখানে ছোটো মাই তার পছন্দের অপর পছন্দের ব্যাপার জানে না। সেখানে এই মেয়েটা কিভাবে জানলো? তাহলে কি দাদাজান বলেছে? হতে পারে। আদার কিছু সময় চুপ থেকে ইলিশের লেজ ভর্তা, মাথা দিয়ে কচু শাক ও ঢেঁড়স ভাজি প্লেটে তুলে দিয়ে গরম ভাতে মেখে এক লোকমা মুখে নিতে থমকে গেল। অবিশ্বাস চোখে আলোর দিকে তাকায়। তার গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তুমি এইগুলো রান্না কোথা থেকে শিখেছ? আলো থতমত মুখে বলল, দাদাজান একটা রেসিপি বুক দিয়েছিল, ওইটা দেখে রান্না করেছি, তাই তো দেরি হয়েছে। আদার চোট করে দাদাজানের দিকে তাকায়। নাতির তীক্ষ্ণ দৃষ্টি দেখেও না দেখার ভান করে মনোযোগ সহকারে খেতে খেতে স্বাভাবিক গলায় বললেন, আমার মুখ না দেখে চুপচাপ খাবার খাও। মেয়েটা অনেক কষ্টে রেঁধেছে, আশা করছি সম্পূর্ণ খাবার শেষ করবে। তারপর আলো রান্না অনেক প্রশংসা করলেন, বিশেষ করে হাঁসের কষা মাংসের। মেয়েটা খুশি গতে গদগদ আরও মাংস তুলে দিল দাদাজানের পাতে। আদার কিছু না বলে খেতে শুরু করে, মা আর একটু রুই মাছ দেই। আলো খেয়াল করছে তার শাশুড়ি মা রুই মাছের কাটা লিয়ান দিয়ে খাচ্ছে, নয়তো মজা হয়েছে। তাই সে জিজ্ঞেস করে। তাহমিনা খান ধীর কণ্ঠে বললেন, না থাক। আলো মুখ কালো করে প্লেটের দিকে তাকায়। মাছ প্রায় শেষে হয়ে এসেছে, তাই সে দুটাই মাছের বড় পিস তুলে দিল শাশুড়ির পাতে। এতে তাহমিনা খান মুখ তুলে তার দিকে তাকায়। আলো বিনিময়ে হাসার চেষ্টা করলো। তাহমিনা খান কিছু বললেন না, কারণ তার কাছে রান্নাটা খুবই ভালো লেগেছে। তিনি তো ভাবতেই পারেননি মেয়েটা রান্নার হাত এতটা মারাত্মক হবে। কিছু আইটেমের ক্ষেত্রে নুন ঝাল একটু বেশি হলেও খেতে মন্দ নয়, বরং খাবারের স্বাদটাই একদম আলাদা। আলো আর চোখে স্বামীর দিকে তাকায়। লোকটার প্লেটে ভাত প্রায় শেষের পথে, তাই সে আবারও বুক ভরা সাহস নিয়ে তোম আটকে ভাতের পাত এগিয়ে নিয়ে গেল। তারপর প্লেট ভরে ভাত বেড়ে দিল।
আদার ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকায়। আলো শুকনো ঢোক গিলে সরে গেল। মনে মনে ভাবছে, এই বুঝি তার উপর ধমকে উঠবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে মানুষটা কিছু না বলে চুপচাপ খেতে থাকলো। এটা দেখে আলো ঠোঁট কামড়ে হেসে তরকারি তুলে দিল। মানুষটা তার রান্না করা সব তরকারি দিয়ে খাচ্ছে, বিশেষ করে ভর্তার আইটেমগুলো। খাওয়া দাওয়া শেষে সবাই একটু রেস্ট করে নিজ নিজ রুমে চলে গেল। সুবহান খান যাওয়ার আগে নাতি বউকে উদ্দেশ্য করে কথা বলে যায়। নিজের মাকে হারানোর পর আজ প্রথম আমার নাতিটা তৃপ্তি সহকারে খাবার খাইছে। দুবাইয়ের সেই বিশাল স্টেডিয়ামে তখন পিনপত নীরবতা। হাজার হাজার মানুষের উপস্থিতিও যেন হার মেনেছে নিস্তব্ধতার কাছে। পুরো স্টেডিয়াম অন্ধকার, শুধু মাঝখানে মঞ্চে কৃত্রিম ধোঁয়ায় কলসি পাকিয়ে নীল রঙের একটি তীব্র স্পষ্ট লাইট লিপিবদ্ধ আছে এক যুবকের উপর। যুবকটির বুকের সাথে লেপ্টে আছে তার অতি পরিচিত সিগনেচার গিটারটি। পরনে কালো লেদার জ্যাকেট, কপালের উপর আধঝোয়া মতো পড়ে থাকা এলোমেলো দীর্ঘ চুলগুলো তাকে এক অদ্ভুত বিষণ্ণ রূপ দিয়েছে। তার ডান হাতের আঙ্গুল ঝিঝিক দিচ্ছে রূপালি আংটি, তার কবজিতে বিশেষ করে ব্রেসলেট, যা ভক্তদের কাছে তার পরিচিতির এক অবিধ্যাত অংশ। যুবকটির চোখ বুজে আছে, চারপাশে হাজারো চিৎকার তার কানে পৌঁছচ্ছে না। গিটারের তালে আঙ্গুল ছোঁয়াতেই সুরে এক সম্মিলিত ঢেউ ছড়িয়ে পড়ল পুরো গ্যালারি জুড়ে। বিদেশি দেশি অসংখ্য তরুণ তরুণী মনোমুগ্ধর মতো তাকিয়ে আছে সেই বিহমিত গায়কের দিকে। তার কণ্ঠের জাদুতে তখন মরুর বুকে যেন নীল জ্যোৎস্না নামছে। কনসার্ট শেষ হতেই সমস্ত নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল গণবিদায়ী চিৎকারে। যুবকটি তখন মঞ্চ থেকে ধীর পায়ে নেমে আসছিল। শত শত ভক্ত বডিগার্ডের কড়া নিদর্শনী ভেদ করে ঝাঁপিয়ে পড়তে চাইল প্রিয় তারকার উপর। কেউ একটা ছবি, কেউ বা একটা পলক ছোঁয়া বা একটু অটোগ্রাফের জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। কিন্তু যুবকটি দৃষ্টি স্থির ও ভাবলেশীন। সেই বিশাল উন্মাদনা আর ভিড় এড়িয়ে এসে দ্রুত পায়ে উঠে পড়ল তার কালো রঙের বিলাসবহুল গাড়িটিতে। বাইরে তখনও তার নাম ধরে শত শত মানুষের হাহাকার শোনা যাচ্ছে, কিন্তু কাচের ওপারে সে সম্পূর্ণ একা। একজন জনপ্রিয় তারকা এই বিষণ্ণ একাকিত্ব যেন তাকে সাধারণের চেয়ে আলাদা করে রেখেছে সবার কাছে। এতক্ষণ ছায়া নিজে ফোনে কনসার্ট খুব মনোযোগ সহকারে দেখছিল। ভিডিও শেষ হতেই সে ফোনটা বুকে চেপে ধরে চোখ বুজে নিল। শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, আপনার দেখা কবে পাবো গায়ক সাহেব? এই রক্ত মাংসের আপনিটাকে একটিবারের জন্য সচক্ষে দেখার বড় ইচ্ছে আজ মনে জেগে বসেছে। দোহাই আপনার, এবার জলদি দেশে ফিরে আসুন, নয়তো আপনাকে দেখার এই অপূর্ণ স্বাদ হয়তো এই জন্মে আর মিটবে না। আমার এই অবুজ হৃদয়টা যে আপনার কণ্ঠ আর উপস্থিতির জন্য বড্ড বেকুল হয়ে আছে, বড্ড। রাত বাজে 2:30। এই সময়টাতে সবাই গভীর ঘুমে তলিয়ে থাকলেও আজ আধারে চোখ একটু ঘুম নেই। অজানা ব্যথায় বুকের ভেতরটা ছটফট করছে। আজ নিজের মাকে ভীষণ মনে পড়ছে তার। ছোটোবেলা কতই না সুখের আনন্দের ছিল। তারপর এক ঝড়ো হওয়া সব শেষ। অনাকাঙ্ক্ষিতভাবে মাকে হারানোর পর তার জীবন থেকে সুখ নামক নাম বস্তুটা গায়েব হয়ে যায়। সে যাকেই মন থেকে ভালোবেসেছে এবং আঁকড়ে ধরে থাকতে চেয়েছে, উপরওয়ালা তাদেরকে কেড়ে নিয়েছে। তাই তো আজকাল আর কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না, স্বয়ং নিজেকেও না। চলবে আজকে এই পর্যন্তই। গল্পটি কেমন হয়েছে সবাই একটু বলবেন। ধন্যবাদ সবাইকে।